ভোটার নিয়ে একটু শুরুতে যেতে চাই মাসুদ ভাই আপনার কাছে। প্রত্যেক ভোটের আগে আমরা দেখি জরিপ হয়, আমরা সবসময়ই হয়। আমরা দেখলাম ডাকসু নির্বাচনের আগে জরিপগুলো আবার আলোচনায় আসলো। সেই জরিপটি এখন জাতীয় নির্বাচন নিয়েও হচ্ছে। কিছুদিন আগে একটি জরিপ হয়েছিল, সেই জরিপের ফলাফলটি এমন ছিল, প্রথম আলোর যদি আমি রেফারেন্স দিয়ে বলি, সেখানে বিএনপিকে সমর্থন দিয়েছিল প্রায় ৬৭% লোক, ৬৬ সামথিং ছিল। জামাতকে প্রায় ২৭%, ২৬ ছিল। আজকে যে জরিপটি হয়েছে, জরিপটি করেছে এটি একটি বেসরকারি সংস্থা IILD তাদের নাম, আরও কয়েকটি সংগঠন রয়েছে, ন্যারেটিভ, জাগো। তারা যে ফলাফল দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে বিএনপি ৩৪.৭%, জামায়াত ৩৩.৬%, এনসিপি রয়েছে ৭.১%, আর যারা এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে এমন আছে ১৭.০%। এই জরিপ কতটা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? জরিপ প্রভাব ফেলবে না, জরিপ দেখে কেউ ভোট দেয় না। তবে জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়, জি, এবং এই আলোচনাটা ইন্টারেস্টিং। মানে এটা হয় কি জানেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় দেখবেন রাশিফল ছাপা হয়, রাশিফল, এটার কোনো কার্যকারিতা নেই, তাহলে ছাপা হয় কেন? লোকে খুব মন দিয়ে পড়ে এবং পরে বোঝার চেষ্টা করে যে আমি আজকে কন্যা রাশি, আজকে আমার দিনটা কেমন যাবে। তারা তো দেখলে একটা কাজ করতো, যে 5টা পত্রিকার রাশিফল নিত একসঙ্গে, নিয়ে 5টা পত্রিকা কি বলছে আজকে আমার দিনটা কেমন যাবে, তাহলে তার মোটামুটি মাথা খারাপ হয়ে যেত যে আমি আসলে কোনটা। দেখবে 5 পত্রিকা 5 ধরে লেখে, মানে যার যা মনে হয় লিখে দেয়। তো তারপরে তো মানুষ পড়ে কেন? ওর এটা আরাম লাগে পড়তে, হ্যাঁ, পড়ার একটা মজা আছে। এই যে কিছু কিছু খাবার আছে না, পেট ভরে না কিন্তু খেতে মজা লাগে, এটা অনেকটা ওরকম আর কি। আর আমার জরিপ হলো ওই জিনিস। আপনি আমাকে বলেন 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে এমন কি ঘটছে যে ৬৬ থেকে ৩৭ চলে আসবে? কি ঘটছে রে ভাই? এত ডিফারেন্স কি হয় 1 সপ্তাহের ব্যবধানে? তো ঘটনাটা হলো কি, কারা করে জরিপ, এটা হলো ইম্পর্টেন্ট। কোন প্ল্যাটফর্ম জরিপটা পরিচালনা করেছে সেটা হলো ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। একই বিষয়ে প্রশ্ন, উনি করলে একরকম হবে, আমি করলে আরেক রকম হবে। কেন হবে? আমার একটা প্ল্যাটফর্ম, ওনার আরেকটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে অনেক কিছু নির্ভর করে। ওনারা যে জরিপগুলি করেন, এই যে প্রদেশ সংগঠনগুলো, এরা দেখছে দেখেন এই সংগঠনগুলো কেউ নাম জানতো, কেউ নাম জানে, আর নাম ফাটানোর একটা ব্যবস্থা। আমি একটা জরিপ করলাম, এই নামটা একটু ফাটলো। যদি ঘুরিয়ে প্রশ্নটি করি, আবার একটু যদি ঘুরাই দেই, এই যে বিএনপির প্রায় 35%, জামাতের প্রায় 34%, এই যে মানে মানুষের সমর্থন, এটি কি আপনি, আমরা এটাকে ধরলাম জরিপটাকে, এটি আপনি কি মনে করেন এতটি মানে পার্থক্যটি এত কম বিএনপি জামাতের সমর্থনে? আপনি ধরছেন, আপনি বলবেন, আমি তো এটা ধরেই না। বলেন না একটু। আমি তো এটা ধরেই না, আমি তো মনে করি না যে এরকম পার্থক্য হবে। আগেটা যেটা হয়েছিল ৬৬ আর এখানে হলো ২৬, এখন হলো ৩৬ আর ৩৭। তো এটা তো হলো না রে ভাই। বললাম তো 1 সপ্তাহের মধ্যে কি দেশের মানুষের মধ্যে চিন্তার মধ্যে এত পার্থক্য হয়ে গেছে? হয়নি। আগের জরিপটা যখন হয়, সেই জরিপটা শুরু করেছিল ডিসেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তার মানে ওই সময়ের মধ্যে, অর্ধেক সময়ের মধ্যে তারেক রহমান আসবে বলা হচ্ছিল, বাকি অর্ধেক সময় তারেক রহমান এসে গেছে। জি। তো যে কারণে জরিপ হয়তো আপনি বলবেন যে এটা ব্যাখ্যা হতে পারে, এই জন্য তার বিএনপির ভোট অনেক বেড়ে গেছে। আবার এরপরে তারেক রহমান এসে গেছেন কিন্তু তেমন কোনো আলোচনায় আসছেন না, অতএব আবার কমে গেছে। এই ধরনের একটা ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন, কিন্তু এই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য না। আসলে এটা দিয়ে আপনি মানুষের মন বোঝার চেষ্টা করেন না, যারা জরিপ করেছে তাদেরকে বরং চেনার চেষ্টা করেন। জি, এরা কারা? জি, আমরা আসবো একটু যেতে চাই। রনি ভাই, আপনার কাছে রাশিফল জরিপের সঙ্গে আমরা তুলনা করছিলাম, আসলে কি তাই না এর বাস্তবতা আছে? আমরা যদি একটু ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে জরিপ হয়েছিল, এরাই একটু জরিপ করেছিল ডাকসুর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে, যদি একটু ওইভাবে মাথায় রেখে বলেন। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, কামাল ভাই যেখানে শেষ করছে ওখান থেকে শুরু করি। মার্শাল ম্যাকলুহানের একটা বিখ্যাত লাইন আছে, মিডিয়াম ইজ দ্য মেসেজ। ধরেন, মিডিয়ামও মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ, মানে কোন মাধ্যমে আপনি মেসেজটি দিচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ। ফলে আর ছাত্র সংসদ নির্বাচনকে পেঁচাইয়া যে প্রশ্নটা করা হয়, এটা কমপ্লিটলি ইরিলেভেন্ট এই কারণে যে ইউনিভার্সিটিগুলোতে একটা হোমোজিনিয়াস ভোটার থাকে
এবং এইবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, এটা আমরা জানি। ছাত্র সংসদ পেঁচায় না, এটা হলো ছাত্র সংসদ নির্বাচনের আগেও এরকম এরাই জরিপ জরিপ করেছিল। আবার কাউন্টার জরিপও হয়েছিল, হ্যাঁ, যে এরা এরকম অনেক জরিপ হয়েছিল যে এরা পাস করবে না, এরকম জরিপ দুইটাই হয়েছিল। তো ফলে কিন্তু আমি প্রশ্নটা বুঝতে হবে আপনার, এই জরিপটি আজকে যারা করেছে তাদের জরিপটির সঙ্গে ফলাফলের মিল ছিল। হ্যাঁ, তাদের এখন বলি এই সংগঠনটি, আমি বলি এই সংগঠনটি, হ্যাঁ, আপনার ফলাফলের মিল ছিল, কিন্তু 100% তো মিল ছিল না। কারণ হইলো এই ইলেকশনের যে স্ট্রাকচারটা, ডিজাইনটা, সেই ডিজাইনটা এই জরিপ সংস্থাকারী বুঝে নেই। বুঝে নেই কারণ হলো এখানে কোনো ছাত্র সংসদে শিবির নামে নির্বাচিত হয় নাই, শিবির সমর্থিত অন্য নিরপেক্ষ প্যানেল নির্বাচিত হয়েছে, শিবিরের রাজনীতি নির্বাচিত হয় নাই। কিন্তু মানে শিবিরের ম্যানিফেস্টো, শিবিরের ইস্তিহার, এবং এটা দেখে এটা জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে পোলাপান দলে দলে ভোট দিয়ে শিবিরকে নির্বাচিত করে নাই। অবশ্যই এখানে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত ভিন্ন ভিন্ন নামের প্যানেল ব্যক্তিরা, এবং তারা দীর্ঘ সময় ক্যাম্পাসে কাজ করার সুযোগ পেয়েছে, বাকিরা পায় নাই। এবং এখানে একটা অসম ফিল্ড শুরু থেকেই ছিল, এবং এখানে ন্যারেটিভ পলিটিক্স ব্যাপকভাবে ওয়ার্ক করছে, এবং আমরা জানি অনেক অনেক ব্যাপার আছে। এবং জরিপ, এবং এখন জরিপের ব্যাপারটা হলো এই জরিপ কারা করছে তাদেরকে খুঁজে বের করা জরুরি, এই কারণে যে তারা সমাজে যে পারসেপশন ক্রিয়েট করতে চাচ্ছে, পারসেপশন ক্রিয়েট করার মধ্য দিয়ে আপনার জরিপ রাজনীতিতে কোনো প্রভাব ফেলে না। যেটা হয়, জরিপকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়। এখন একটা রাজনৈতিক ইমপ্রেশন তৈরি করার জন্য এই জরিপগুলো, দেখেন হাসিনার আমলে আসছে জরিপ হয় নাই, 70 ভাগ, 100 ভাগ, 99 ভাগ, কত জরিপ আমরা দেখছি। ব্যাপারটা হলো আপনি কি পলিটিক্সটা করছেন, জনগণের সাথে আপনার সম্পর্কটা কি, এসি রুমে বৈশা কতগুলো, এই সমস্ত জরিপে কারা ফান্ড করে, এই সমস্ত জরিপকারী সংস্থার লোকগুলোর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আমরা অজানা না, এটা হয়তো জনগণ বুঝবে না, ঘরে ঘরে বুঝবে না, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কমিউনিটি, সাংবাদিক যারা, তারা সবাই জানে কারা এখানে ফান্ডিং করে, তাদের পলিটিক্যাল এজেন্ডা কি, তারা কতটা নিরপেক্ষভাবে একটা দলকে সার্ভ করে ইমানদারির সাথে, এগুলো সব আমরা জানি। এটা কি শুধুমাত্র মানে খুঁজে বের করা দরকার কোনটা? আজকের যারা সবগুলোই, আগেরগুলো, আমি আজকেরটা হবে কেন, সবগুলোই কারণ তাহলে, এবং তখন আমরা যখন ব্যাখ্যা করব, তখন আমরা এই রেজাল্টগুলোতে কে কাকে আগায় রাখতেছে এবং তার পলিটিক্যাল এজেন্ডাটা আমরা বুঝতে পারবো, যে কোন জরিপকারী সংস্থা কাকে আগায় রাখতেছে, কোন জরিপকারী সংস্থা জামাতকে আগায় রাখতেছে, কোন জরিপকারী সংস্থা আওয়ামী লীগকে আগায় রাখতেছে, হ্যাঁ, কোন জরিপকারী সংস্থা এনসিপির ব্যাপারে আপনার পজিটিভ ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে। আমি বলছি জরিপের একটা পলিটিক্স আছে, এটা বোঝাটা জরুরি। হ্যাঁ, কিন্তু জরিপ আপনাকে জেতাবে না, জরিপ আপনাকে ভোট দিবে না, হ্যাঁ, জরিপ আপনাকে প্রভাবিতও করবে না। কেন প্রভাবিত করবে না? ধরেন ন্যারেটিভ পলিটিক্স করে আমরা আজকে যদি প্রমাণ করতে চাই যে অমুক দল চূড়ান্ত রকম ভালো, এর চেয়ে ভালো পৃথিবীতে আর কিছু নাই, হ্যাঁ, এইটা আপনি ধরেন যে একটা জোয়ার তৈলা ফেলেন, কিন্তু আপনার নির্বাচন, ভোট, রাষ্ট্র চালানোটা এটা একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি ভিত্তিক ব্যাপার, জোয়ারের ব্যাপার না। এবং আপনার আলোচনায় শুরুতে যেমন আপনি একটা কথা বললেন যে নির্বাচনী একটা মুখোমুখি উত্তাপ ছড়িয়ে পড়েছে, এই দামারোল তৈরি হয়েছে, বিএনপি বলছে বেকার ভাতার কথা, জামাত বলেছে কর্মসংস্থানের কথা। বিএনপি কোথায় বেকার ভাতার কথা বলছে? এটা সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে। বিএনপি কর্মসংস্থান ভিত্তিক, আপনার খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছে। আর জামাত কথা বলেছে, জামাত বলছে হরে ধরে কর্মসংস্থান, এটা হাসিনাও বলছে, এরশাদ বলছে, সবাই বলে খাত ভিত্তিক কর্মসংস্থান। একটা উদাহরণ দিই, যেমন শুধু আইটি সেক্টরে আপনার 1 বছরের মধ্যে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নামছে। ফলে এই যে ন্যারেটিভটা, এটার সাথে ফ্যাক্টের কোনো যোগ নেই, হ্যাঁ, যেটা আপনিও বলে ফেললেন। আমি বলতেছি আপনি জানি না শুনে বলছেন তা না, বলছি আপনি মিডিয়ায় পাইছেন দেখে বলছেন। ফলে এই যে জিনিসগুলো, এখন এই জিনিসগুলো যখন মানুষের কাছে আপনি প্র্যাকটিক্যালি যাবেন, একটা তরুণ যখন দেখবে আচ্ছা জামাত তো কর্মসংস্থানের কথা বলছে, হ্যাঁ, তো তখন আবার ওই বিএনপিও বলছে, কিন্তু বিএনপি যখন বলবে যে এই খাতে তোমার কর্মসংস্থানের কথা বলছে, আর জামাত যখন বললো হরে ধরে আমি বলছি, তখন কিন্তু বিএনপি কার্ডের কথা বলেছে, অনেকগুলো কার্ডের আছে। আমরা যে জরিপটি নিয়ে কথা বলছিলাম, এটি দুজনেই বলছে জরিপ কোনো ভোটের প্রভাব পড়বে না, আমরাও সেটাই বলছি জরিপ কোনো ভোটের প্রভাব পড়ে না। আমার যেটি প্রশ্ন খুব স্পেসিফিক, এই জরিপটি যে ফলাফলটি এসছে, এটি কি মনে করেন আপনি একমত কিনা? জরিপের আগে ছিল বিএনপি প্রায় 67%, সেখান থেকে বিএনপির কমে এসছে, জামাত সেই কাছাকাছি আছে আগের যে ফলাফল। জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট আছে, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এখন টিভির যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি নিজেও কামাল ভাই এবং রনি ভাইয়ের সাথে এই ক্ষেত্রে একমত যে জরিপ আসলে এটাকে আমি নিজেও মনে করি না যে জরিপ একটা বড় ধরনের ফ্যাক্ট, কিন্তু বুঝতে হবে এই যে যারা আইআইএলডি এবং জরিপ যারা করছে তারাও কিন্তু বলছে না যে জরিপের প্রভাব ভোটে পড়বে। আমি আসি রাখি, তারা একটি ফলাফল প্রকাশ করছে, আইআইএলডি এবং ন্যারেটিভ, আইআইএলডি এবং ন্যারেটিভের যে জরিপটা আজকে হয়েছে,
এটাকে আবার ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? আপনি দেখেছেন বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পূর্বে কিন্তু একমাত্র ন্যারেটিভে যারা আজকে যে জরিপটা করেছে, এই ন্যারেটিভে যে জরিপটা করেছে তাদের 99% জরিপটা সত্য হয়েছে। এবং এর বাইরে বাসস বলতেন, এর বাইরে যতগুলো ছাত্র সংসদ নিয়ে জরিপ হয়েছে কোনোটাই কিন্তু এত পার্সেন্টেজে সঠিক হয়েছে নেই কিন্তু। এই জন্য এটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। দেখেন রনি ভাই যেটি বললো যে এটাকে রিলিভেন্ট, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোকে এত রিলিভেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আমি বলি ইরিলিভেন্ট হওয়ারও সুযোগ নেই। 90 আপনি দেখেছেন 91 যে ইলেকশনে সবাই সকল কিছুতে সকলেই বলেছে 91 ইলেকশনে আওয়ামী লীগ জয়লাভ করবে এবং কি ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের। কিন্তু 90 যে ডাকসুর যে ছাত্র সংসদের ইলেকশন, এই ইলেকশনে বড় একটা প্রভাব কিন্তু সে 91 ইলেকশনে পড়েছে। এবং অনেকেই এটা ব্যাখ্যা করে যে 90 যে ছাত্র সংসদের ছাত্র সংসদে যে ভূমিধস বিজয় হয়েছে, সেই বিজয়টা 91-তে বিএনপিকে ক্ষমতা আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। কেন বলছি? দেখেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি যদি নর্থ সাউথে কোনো জরিপ করেন, নর্থ সাউথের শিক্ষার্থীদের তারা হচ্ছে এলিট শ্রেণীরা এখানে পড়াশোনা করে। তারপর একটা গ্রামে কোনো স্কুল কলেজে যদি আপনি জরিপ করেন, সেখানে নিম্নবিত্ত মানুষজন পড়াশোনা করে। কিন্তু আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় যতগুলো বিশ্ববিদ্যালয় দেখবেন, সেখানে একজন রিক্সা চালকের ছেলে যেভাবে পড়াশোনা করে, একজন ইংলিশ মিডিয়ামের ছেলে যেভাবে পড়াশোনা করে, সব লেভেলের একটা প্রতিনিধিত্ব, একটা প্রতিচ্ছবি কিন্তু সেখানে পাওয়া যায়। তার মানে প্রত্যেকটা লেভেলের শিক্ষার্থীদের এই যে ছাত্র সংসদগুলো যে ইলেকশনগুলো হচ্ছে, এই ইলেকশনের যে প্রতিচ্ছবিটা আছে, এটাই কিন্তু বাংলাদেশের একটা রিফ্লেকশন। দেখেন রনি ভাই আরেকটা বিষয় নিয়ে আসে, আমি বিশেষ করে রাখি, গ্রামে যেমন কৃষক আছে, দিনমজুর আছে, বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আবার নাই। বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা ছেলে একটা পাবলিক, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা যখন এলাকায় যেতাম, এলাকায় প্রত্যেকেই আমাদেরকে আইকন হিসেবে চিনতো, তার সন্তানকে নিয়ে আসতো, বলে যে মানে আমাদের পরামর্শগুলো গ্রহণ করতো। তার মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা এলাকাকে প্রতিনিধিত্ব করে। তার মানে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ইলেকশনে যে জয়, এই জয়টাকে ছোটভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে রনিবে একটা বিষয় নিয়ে আসলো, সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের যে ছাত্র সংসদগুলো ইলেকশন করেছে, এখানে ছাত্র শিবিরের নামে ইলেকশন করে নাই। দেখেন আমি একটু শেষ করে রাখি ভাই, ছাত্র শিবির নামে ইলেকশন করে নাই। যখন ডাকসুতে জয়লাভ করেছিল তখন সকলেই, সুশীলরা বলেছে এবং রনিবারও বলেছে যে এখানে নামে ইলেকশন করে নাই। কিন্তু আপনি দেখেছেন যখন ডাকসু হলো, চাকসু হলো, রাকসু হলো, সর্বশেষ জগন্নাথের ছাত্রদলে আপনি কি দেখেছেন? তারা কিন্তু তাদের নামে ইলেকশন করে নাই। তারা নির্ভীক জবিয়ান এবং হচ্ছে এই নামে ছাত্র শিবির যেভাবে প্যানেল দিয়েছে, সর্বজন ইনক্লুসিভ একটা প্যানেল দিয়েছে, ছাত্রদলের সেম ইনক্লুসিভ একটা প্যানেল দিয়েছে এবং নিজের নামে করেনি। নিজের নামে করার পরেও তাদের যে ভূমিধস, তাদের যে বিজয়টা, তারা যে পরাজয়টা হয়েছে, আপনি দেখেন রাকিব ছেলেটা এবং খাদিজা মেয়েটা, এরা কিন্তু অনেক জনপ্রিয় ছিল, কিন্তু শুধুমাত্র ছাত্রদলের প্যানেলে যাওয়ার কারণেই কিন্তু ওদের এই পরাজয়টা হয়েছে। সেটাই আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা আবার আসবো একটু, আমরা যেতেছি আবারও মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাই, আজকে কিছুক্ষণ আগেই জামাতের আমির বলেছে যে নির্বাচনকে কেন্দ্র করে একটি ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হতে পারে, এবং তিনি বলেছেন যদি এটি হয় তাহলে যারা এটি করবে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। কি মনে হয়, মানে নির্বাচনকে ঘিরে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা আপনি প্রকাশ করেন? বেসরকারি না, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি প্রোগ্রাম ছিল জামাতের সন্ধ্যার পরে কিছুক্ষণ আগেই, সেখানে তিনি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তাহলে সকলে মিলে এদেশ থেকে তাদেরকে পালাতে বাধ্য করব। মানে ইঞ্জিনিয়ারিং এর সংখ্যাটি কেন আসলো? উনি যদি কেউ করে, যদি কথা তো বলে লাভ নেই, যদি অনেক কিছুই করতে পারে, যদি কেউ ভোট চুরি করে, যদি কেউ ভোট ডাকাতি করে, যদি কেউ ভোট চোরাচালানি করে, কত কিছু যদি আছে, কিন্তু যদির কথা বলে লাভ নেই। কিন্তু ভবিষ্যতের কথা যদি দিয়ে হয়, আমি বলি, আপনার প্রশ্ন বুঝতে পারছি, আপনি ব্যাখ্যা করতে হবে না, আমি করি ব্যাখ্যাটা। হ্যাঁ, তো বিষয়টা হলো কি, যে উনি যে কথাটা বলেছেন, এটা নির্বাচনের সামনে আমার এত বছরের জীবন, এত বছর অনেক ভোট দিচ্ছি, অনেক ভোট দেখছি, সব প্রতিদ্বন্দ্বী পার্টির লিডারে এগুলি বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, চুরি হচ্ছে। তারপর যদি হেরে যায় তাহলে একটা অজুহাত থাকে যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আগেই বলেছিলাম ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তার হেরে গেছে, বলবে, উনি ডাক্তার মানুষ, বলতে পারে। আবার যদি জিতে যায় তখনও বলবে ইঞ্জিনিয়ারিং হয়েছিল, কিন্তু এত জনজোয়ার ছিল আমাদের পক্ষে, ইঞ্জিনিয়ারিং করেও আমাদেরকে থামাতে পারেনি। যেটা কমন উত্তর আমাদের জানা আছে। তো এগুলি নির্বাচনের আগে বলে, এটা খুবই ট্র্যাডিশনাল পলিটিক্স, খুবই ট্র্যাডিশনাল। আমি রিকোয়েস্ট করবো, ট্র্যাডিশনাল পলিটিক্স আপনারা করেন না। আমরা তো দেখতেছি একটু মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে, মানুষের চিন্তা চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন প্রজন্ম আসছে 15 বছর পরে, তারা যেগুলি বিশ্বাস করবে সেগুলি বলেন। আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, নাম বলে দেন, কে করতে কেউ তো নাম বলে না, কেউ কিন্তু নাম বলে না।
সব কিন্তু হালকার উপরে ঝাপসা। তো এই হালকার উপরে ঝাপসা অভিযোগ করে ভাই মানুষকে কেন মানুষের সময় নষ্ট করেন? এই যে আপনি প্রশ্নটা তুলেন, আলাপ করতেছেন না, আপনি আলাপ করতেছেন, আমি আলাপ করতেছি, এটা আবার কিছু লোক শুনতেছে, ভাই আপনার আমার এবং যারা শুনতেছে সবাই তো সময় নষ্ট। রাইট। এটা তো হাওয়ার উপরে। উনি বলেন না কোনো কেন? শঙ্কাই নাই, উনি বলে না কেন সুনির্দিষ্টভাবে এই যে এই লোকগুলো ইঞ্জিনিয়ারিং তার মানে কোনো শঙ্কাই নেই। আমি সংখ্যা মঙ্কা বুঝি না, আমি বলি এই আমরা যে ধরনের গত 3টা নির্বাচন তোলাই দেখেছি ঠিক না। এটা হলো অনেকটা যে ভূতের আলাপের মতো। জি জি একদম রাত গভীর, ভূত আসছে ভাই, একদম ভূত দেখা। আমি ক্লিয়ার ভূতের আলাপ ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কথাটা উঠেছে একটু যেতে চাই আমরা রনি ভাই আপনার কাছে। আজকে ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বলেছেন গণভোট প্রসঙ্গে যে গণভোটের প্রচারণার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়, এটা তিনি বলেছেন, যদিও অন্তর্বর্তী সরকার হ্যায়ের পক্ষে প্রচারণা করছে। মানে তার মানে কি বিএনপি গণভোটের পক্ষ না, এটি মিন করে না, কি মিন করে আসলে? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি পক্ষে না, এটা বললে ফেলবেন নাকি? আমি বলি দেখেন, তারা একটু রেসপন্স করি। দেখেন ডাকসু নির্বাচন 1973 সালে ওইখানে জাসদ বিপুল ভোটে মানে ব্যাপক পত্র ভিপিটিভি এগুলো পাইছিল, কিন্তু জাতীয় নির্বাচনে শেখ মুজিব ওই সময় নির্বাচনটা ছিনতাই করছিল। হ্যাঁ, ছিনতাই না করলেও সেই নির্বাচনে জাসদের 15টা আসন পাওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে 90-এর উদাহরণ হলো, 90-এর গণ অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ ফোর্স ছিল ছাত্রদল, এবং পরবর্তী সময়ে মানে বেগম খালেদা যে বিশাল ভূমিকা পালন করছে এটা সবাই সর্বদলীয় নেত্রী হিসাবে। সেই হিসাবে গণ অভ্যুত্থানের 90-এর গণ অভ্যুত্থানের যে চার্মটা সেটা ছাত্রদল অনেক বেশি সুবিধাটা পাইছে, কিন্তু এই গণ অভ্যুত্থানটা কোনো এটা সর্বদলীয় নন পলিটিক্যাল ক্যারেক্টার, এটা শিবিরের গণ অভ্যুত্থান না। ফলে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের জোয়ারে শিবিরের ভোট বাইরে গেছে, এটা অ্যাবসার্ড। বাড়লে তো তাহলে ছাত্র এনসিপির যে ছাত্র উইং সেটা বাড়ার কথা, গণ অভ্যুত্থানের সামনে এসে তারা তো ভোট পাচ্ছে না। ছাত্রদল খারাপ, ভালো কথা, ছাত্রদলের কোনো জনপ্রিয়তা নাই, ভালো কথা। ছাত্র শিবিরের বাড়ে নাই? আমি বলতেছি এনসিপি গণ অভ্যুত্থানের যে মুখ, গণ তাদের অভ্যুত্থান বাড়ে না, তাদের তো ভালো না। হেটার কথা বলতেছি। তাহলে গণ অভ্যুত্থান যদি একমাত্র নিয়ামক হয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়, সেটা তো বাড়েনি। তারপরে এবার এই যে জগন্নাথ ইলেকশনের যে কথা বলা হলো, ইলেকশনের আগে কতগুলো ইনসিডেন্ট তৈরি করা হলো, এবং ইলেকশনের আগে বলা হলো যেহেতু তারেক রহমান আসছে, প্রশাসন এখানে ভিড়ে গেছে বিএনপির দিকে, হ্যাঁ প্রশাসন পুরাপুরি বিএনপির দিকে ঝুঁকে গেছে, সেটা জগন্নাথের লোকজন বললো, রাজনৈতিক আরো জোট সঙ্গীরা বললো। তাইলে এই বিজয়ের ক্রেডিট তো বিএনপির, যেহেতু প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, এবং এই বিএনপির দিকে ঝুঁকা প্রশাসন শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করে আনছে। এই ক্রেডিট তো শিবির সমর্থিত হইতে পারে না অ্যাকর্ডিং টু দেয়ার আপনার কমেন্টারি। এবার আপনার প্রশ্নে আসি, গণভোটের বিষয়ে হা না এই যে প্রচারণাটা, এই গণভোটের যে রাজনীতিটা, এইটা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার একটা সুনিপুণ কৌশল। কেন কৌশল? আমি গণভোট বিষয়ে বা সংস্কারের জন্য যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের বিষয়ে আমি প্রচার করব। সরকার যেমন সরকার হা ভোট প্রচার করবে, যে সরকার হা ভোট কেন প্রচার করবে, এটা দাবিটা শাহবাগে মনে আছে। শাহবাগে লোকজন বিচার না আছে ফাঁসি চাইতে গেছিল। গণভোট সংস্কারের জন্য, দেশ গঠনের জন্য জরুরি। আপনি জনগণকে এই ব্যাপারে এডুকেটেড করবেন। আপনি হা ভোটের নামে প্রচার চালাবেন কেন? আপনি কোন পক্ষ? ভোট কোন বিষয়ে দিবে? হা দিবে না না দিবে? ধানের শীষ দিবে না দাড়িপাল্লা দিবে না লাঙল দিবে না আপনার কৈতর মার্কা দিবে? এটা আপনি ডিসাইড করে দেওয়ার কি? যে কোনো মার্কেই হা না থেকে শুরু করে আপনি ভোট দেওয়ার বিষয়ে উৎসাহিত করবেন। তারপরে অন্তর্বর্তী সরকার এটা বলতে পারে হায়ের পক্ষে। নো, আপনি ডেমোক্রেসি আন্ডারমাইন করছেন। আপনি বলবেন, শোনেন, আপনার হাকে জেতানোর জন্য জরুরি কার? জনগণের জরুরি। এই জরুরতটা আপনি তুলে ধরবেন যে গণভোটের ক্লিয়ার। আর বিএনপি মহাসচিব বলেছেন যে গণভোটের প্রচারণার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়, থাকা উচিত না, অ্যাবসলিউটলি থাকা উচিত না। কেন থাকা উচিত না? তারা বলবে যে গণভোটটা কেন জরুরি। কি মনে হচ্ছে বিএনপি হাতে না? আপনার কি মনে হয়? আমি কেন হা না হবে? এই যে বাইনারিটা, এটি তো শাহবাগের রাজনীতি। এটা কি মনে হয় সেটা জানতে? তারা বলবে যে গণভোট একটা বিষয় আছে, এই বিষয়ে ধানের শীষ বলছে, এখানে কি বলা উচিত? গণভোট জানাবে, এখানে মানুষ সিদ্ধান্ত নেবে। মানুষ হা না দিবে মানুষ, দল কেন দিবে? দল পক্ষ নিবে না, দল পক্ষ নিবে না, পক্ষ নিবে শুধু মানুষ, ব্যক্তি। একদমই ক্লিয়ার, এটাই ডেমোক্রেসি। একদমই ক্লিয়ার। রাসেল ভাই, মানে রাজনৈতিক দল হিসেবেও কারো কোনো পক্ষ নেওয়া উচিত না গণভোটে, কি মনে হয়? দেখেন, এবারের যে 1400 বা 1500 জীবন দিয়েছে বা 20-30 হাজার আহত পঙ্গুত্ব বরণ করেছে, আমি মনে করি এরা তো হচ্ছে আসলে বিএনপিকে জিতানোর জন্য না, বা জামাতকে বা এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। এবার এই ইলেকশনটা বাংলাদেশের একটা মাইল ফলকের জন্য হবে। এবার এই ইলেকশন নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। এই যে আগামী গত বাংলাদেশে যেভাবে ফ্যাসিজম তৈরি হয়েছে, যদি সংস্কারগুলো না হয়, আপনি দেখেন গুরুত্বপূর্ণ এবারে জুলাইয়ের যে সরকার, আজকে যে সরকার কথা বলছে, যে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে? জুলাইয়ের যে ত্যাগের উপর দাঁড়িয়ে আছে। আজকে গণভোটটা কেন গুরুত্বপূর্ণ? আজকে আপনি দেখেন বিএনপি শুরু থেকে
যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে শুরু থেকে। এবং কি শুরু থেকে আপনি দেখেন কৃষক দলের নেতা গতকাল বলেছে যে হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে ইসলাম হেরে যাবে। এবং কি একটা ভিডিও ভাইরাল হয়েছে বিদেশের যে ব্যালেট এই পেপার এই যে পোস্টাল ব্যালেট, একজন বিএনপি নেতা মিডল ইস্ট থেকে সে ওপেনলি সে হচ্ছে নাকে ভোট দিচ্ছে এবং বলল যে হচ্ছে নাকে ওপেনলি সে এই করলো, এটা ভাইরাল হলো। তার মানে কি বিএনপি এই সংস্কারগুলো চায় না। যদি সংস্কারগুলো যদি হয় তাহলে তো আর ফ্যাসিজম তৈরি হবে না, ফ্যাসিস্ট তৈরি হবে না। এই সংস্কারগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি মনে করা হয় যে হায়ের ভোটে আমরা হায়ের পক্ষে যাব না, দেখেন আমি মনে করি শুরু থেকেই এই যে জুলাইকে এই রনিবা সবসময় একটা কথা বলেন যে জুলাইকে শিবির নাকি কুক্ষিগত করেছেন, এই কথাটা সবসময় বলেন যে কুক্ষিগত করেছেন। আর আমি মনে করি কুক্ষিগত একটা জিনিস ওন করা একটা জিনিস, শিবির জামাত জুলাইকে ওন করে, কুক্ষিগত নয়। ওন কেমন? প্রথম জামাতই প্রথম যারা শহীদ আছে প্রত্যেকটা শহীদের জন্য তাদের ছবি দিয়ে তাদের ডিটেলস দিয়ে প্রথম 4 খণ্ডের সংকলন বের করেছে, কোনো রাজনৈতিক দল বের করতে পারে নাই। এবং কি সরকার যে জুলাই যোদ্ধাদের উপর দিয়ে সরকার তুলেছে সরকারও পারে নাই, প্রথম জামাত করেছে। এবং কি জুলাইয়ে যারা শহীদ হয়েছে কাউকে পার্সোনালি বলেনি। বিএনপি সবসময় একটা এই করে যে ওয়াসিমকে বলে যে ওয়াসিম আমাদের, ওয়াসিম আমাদেরকে। শিবির কখনো বলে নাই সাইদ আমাদের, কখনো আবু সাইদ আমাদের কখনো বলে নাই। তার মানে শিবির প্রত্যেকটা শহীদদেরকে ওন করেছে। ওন করা একটি জিনিস, কুক্ষিগত করা আরেক জিনিস। আপনি যদি আপনি বলতে চাচ্ছেন যে মানে হায়ের পক্ষে অবস্থান নেওয়া উচিত অবশ্যই প্রত্যেকের যদি বাংলাদেশকে সুন্দর করতে হয় তাহলে হায়ের পক্ষে শুধু জামাত না, আমি মনে করি প্রত্যেকটা দলকে বিম ইনক্লুডিং বিএনপি যেটা আপকামিং পাওয়ারে তারা আসছে তাদের অবশ্যই জুলাই এই বিষয়টা আপনার কাছে আসতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু দুটি মত এসছে, এক পক্ষ বলছে যে রাজনৈতিক দলের অবস্থান নেওয়া উচিত না, আর এক পক্ষ বলছে অবস্থান নেওয়া উচিত, আর অন্তর্বর্তী সরকার তো উচিত না, এটা আরো স্ট্রংলি বলছে। গণভোটের পক্ষে কোন রাজনৈতিক দল অবস্থান নিতে পারে কিনা, আমাদের মূল প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকার অবস্থান নিতে পারে কিনা। তারা হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে, অনেকগুলো রাজনৈতিক দল অবস্থান নিয়েছে। প্রশ্ন ছিল এখন এই যে বিএনপি, জামাত বা এনসিপি এরা সরাসরি অংশ নিতে পারে কিনা। দেখেন আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনি প্রশ্নটা হলো যে আপনি যে কার স্বার্থ রক্ষা করতেছেন, এটা হলো মূল কথা। বিএনপির তার একটা পলিটিক্স আছে, সে পলিটিক্স থেকে সে মনে করতেই পারে যে হ্যাঁ ভোট দিলে ভালো হবে, না ভোট দিলে ভালো হবে, সে বলতে পারে, সে প্রকাশ্যে বলতে পারে, আড়ালে অডালে বলতে পারে, আবার প্রকাশ্যে বইলে আর নিজ দিয়ে আবার একটু চিমটি দিয়েও দিতে পারে, অনেক কিছুই করতে পারে। জামাতে পারে, চিমটি কথা বললাম কেন জানেন, চিমটি কেউ না কেউ দিবে, আচ্ছা ওইটা আলাপ পরে, কিন্তু সরকার পায় না। বলবেন সরকার কেন পায় না? সরকার তো আমার কাছ থেকে বেতন নেয় ভাই। এই সরকার তার যতগুলি লোক এখানে কথা বলবে এই ব্যাপারে, যতগুলি তারা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে, যতগুলি প্রতিষ্ঠান ব্যবহার করবে, সবাই কিন্তু জনগণের অর্থে চলে। তো আপনি যখন জনগণকে সিদ্ধান্ত দিতে বলবেন, তখন যাদেরকে জনগণ চালায় টাকা দিয়া, তারা কোনো মতামত দিবে না, মতামত জনগণই দিবে। আপনি তো আমার চাকর, আপনি মতামত দিবেন না আমার কি করতে হবে, মালিক ঠিক করবে সে কি মতামত দিবে, চাকর দিবে না। আমি মনে করেন চাকরকে দিয়েছি তুমি আমার জন্য বাজার করে নিয়ে আসো, সে বলতেছে টাকা কিন্তু আমার, তার বেতনও দিই আমি, সে যে কয়েকে আজকে আপনাকে ডাল দিয়ে ভাত খাইতে হবে, সে এটা পারে না। আমি একজন আমাকে অফার করলো আপনি আমার বাসায় কালকে দাওয়াত খান, আপনাকে আমি ডাল দিয়ে খাওয়াবো, সে পারে, কারণ সে আমার টাকায় বাজার করে নাই। তো পলিটিক্যাল পার্টিগুলো পারে, পলিটিক্যাল পার্টিগুলো বলবে আমি হ্যাঁ ভোট দিতে হবে এই দাবি নিয়ে আমি জনগণের কাছে যাচ্ছি, যদি জনগণ আমাকে গ্রহণ না করে আমি শেষ। অথবা কিন্তু এটা তো সরকারের দায়িত্ব না। এমনকি আমি আরেকটা কথা বলি, আমি আজকে দেখলাম বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলিকে ইনস্ট্রাকশন দিয়েছে যে তারা যেন হা ভোটের পক্ষে প্রচারণা চালায়, এবং এই প্রচারণা চালাতে গেলে পরে যে খরচ কী করতে হবে, বিলবোর্ড বানাতে হবে, কী করতে হবে, সব কিছু বলছে। যে খরচটা হবে এটা সিএসআর এর টাকা দিয়ে করবে। যদি বলতো তোমার টাকা যখন সিএসআর এর টাকা হয়, তারাও পারে না, এটা বলতে চাচ্ছেন। পারে না। জি আমরা একদমই একটু যেতে চাই রনি ভাই আপনার কাছে, ছোট্ট করে জানতে চাইবো, তারেক রহমান অনেকদিন ধরেই বলছিলেন যে নির্বাচনের পর একটি জাতীয় সরকার তিনি করবেন, নির্বাচনের পর, আগে নয়। তো এখন যে বিএনপির জোট রয়েছে, যারা তাদের সঙ্গে আছে, মানে কাদেরকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন কি মনে হয়? আপনি তো দেখেন জাতীয় সরকারের কথা সবাই বলছে, বিএনপি জামাত বলছে। এর আগে আমি রেসপন্স করি, এই যে জুলাই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করা আর একটা ওন করা, হাসিনাও কিন্তু এই কথা বলছে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আমরাই বুঝি। এই গণ অভ্যুত্থানের কর্তা সত্তা কালেকটিভ, এটা আমরা বারবার বলছি। ক্রেডিট শুধু শহীদদের, জীবিত লোকদের আছে দায়িত্ব। এবারে দায়িত্ব সবচেয়ে বেশি ছিল জামাত বলছে জুলাই শুধু তাদেরই অর্জন। হ্যাঁ না, তাদের বলছে না, বলছে যারাই বলবে, জামাত শুধু না। এই জুলাই গণ অভ্যুত্থানের
মধ্য দিয়ে গঠিত সরকারের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি পালন করা, সেটাই যেহেতু করে নাই, এখন যে যেভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে এটা আওয়ামী মডেল। যাই হোক, আরেকটা হলো জুলাই সনদ নিয়ে যে আলাপটা আসছে, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট শুধু কি বিএনপি দিছে, জামাত দেয়নি? দিয়েছে। জামাত যে 3-4টা দিয়েছে তার মধ্যে মৌলিক 2টার কথাই শুধু বলি, কত বড় গণতান্ত্রিক দল বুঝবেন আপনি। স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট করা, যেটা গণতন্ত্রের বুনিয়াদী ব্যবস্থার সাথে জড়িত, এটা তারা নোট অফ ডিসেন্ট দিছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, জুডিশিয়াল বিচার বিভাগ আলাদা হয়ে যে আইনজীবী আছেন, এটা একটা গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে, নোট অফ ডিসেন্ট আছে। তাইলে সব মাছ ময়লা খায়, একটা মাছের নাম এই দুটো বিএনপির কি আছে? এই দুটো বিএনপির বিএনপি নোট অফ ডিসেন্ট, এই দুটাই পার্টিকুলারলি আছে কিনা আমি জানি না, বিএনপির আরো অনেকগুলো আছে, বিএনপিরও আছে, এই দুটোতেই আছে। হ্যাঁ, বিএনপিরও আছে। বিএনপি জামাত এখানে একমত না না, এই যে বিএনপির কথাটাই না এখন কেন আনলেন? না, কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। এটা খুবই খারাপ, আমরা তো সব পক্ষে খুবই খারাপ কাজ করছেন আপনি। না না রনি ভাই, আমরা সব পক্ষের No, কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না না, আমাদের তো বলতে হবে, আমাদের দায়িত্ব এটা। ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না, আমাদের মিডিয়াতে দায়িত্ব বসে। এটা, সব পক্ষের কথা হ্যাঁ, শুনতে হবে। নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আপনি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখানে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। নির্বাচনে যে যাচ্ছে, বিএনপি তার সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা করে নাই। সে হা বা না ভোট, যেটার পক্ষে বিপক্ষেই বলুক না কেন, তার তো সংস্কার এজেন্ডা আছে। তার কি রাজনৈতিক দল হিসেবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা? যার মধ্যে এবং ধরেন আমি যদি এই সংস্কারকে ওন না করি, তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম। এটা কোন ধরনের ফেস্টিভ্যাল? কারণ এখানে আমি ধরেন আমি কৃষক, আমি এখানে কৃষি সংস্কার কমিশনই হয় নাই, কৃষি সংস্কার নিয়ে একটা কথাও নাই, তারপরেও আমার এখানে এটা বিশ্বাস করতে হবে জি, 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 এটা ফেস্টিভ্যাল না কিনা বলেন। ফলে ফেস্টিভ্যাল 2.0 কায়েমের সমস্ত রকম কার্যক্রম। আচ্ছা, আমার যে প্রশ্ন ছিল, আমরা সেদিকে যাই যে ফলে আমরা বলছি এই যে কাদেরকে নিয়ে জাতীয় সরকার বিএনপি নির্বাচনের পর ফ্যাক্টসকে ডাইলিউট করে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা, এটা বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ ডেকে আনতেছে। এটা মিডিয়াকে আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই। আমি যে প্রশ্ন করছিলাম, সতর্ক থাকতে হবে। জাতীয় সরকারের কথা সবাই বলতেছে, গণ অভ্যুত্থানের পরে বিএনপি, জামাত, এনসিপি সবাইকে মিলা দেশ চালাইতে হবে, এটা আমরা ছোটবেলা থেকে বলতেছি। কিন্তু এখন কাদেরকে নিয়ে করবে? কাদেরকে নিয়ে করবে এটা বিএনপি জানে, ক্ষমতা আসুক তারপরে করবে। তারা তো জোট যেটা করে, তো আলাদা জোট করে নেই, তাদের যে আন্দোলনের জোট সেই জোটই আছে, এবং সেখানে তারা আসন সমঝোতার মধ্যে যাচ্ছে। ফলে আমাদের যেটা করতে হবে, পলিটিক্সটা ট্রান্সপারেন্ট হইতে হবে। আমি শুধু যাদেরকে নিয়ে আন্দোলন করেছিল তারা তো সেখান থেকে অনেকে বেরিয়ে গিয়ে আরেকটা জোট করেছে, জামাত জুটে যাবে, জামাত জোট আসলে তারা জামাত জুটে যাবে। তাহলে তাদের ছাড়া একটা আলাদা জাতীয় বলতে কি, জাতীয় বলতে কি সবাইকে নিয়ে তো জাতীয় হয়। আবার আমার জাতীয় সংজ্ঞা যদি মনে করি ও জাতির অংশ না, ও বিজাতি বা কুজাতি, আমার মতো করে আমি জাতীয় বানাই নিয়ে করবো, অসুবিধা নেই। একদম একদম একদমই। একটু যেতে চাই রাসেল ভাই, আপনার কাছে আমরা অনেকক্ষণ সময় এখানে চলে গেল, যদিও জামাত শুরু থেকে তেমন জাতীয় সরকারের কথা বলছিল না, যেটি তারেক রহমান শুরু থেকেই বলছিল, কিন্তু জামাত ইদানিং বেশি জাতীয় সরকারের কথা বলছে। আজকেও তারা সকালে একটি কূটনৈতিক সংঘ আয়োজন ছিল, সেই আয়োজন শেষে বলেছে তারা জাতীয় সরকারের বা 5 বছর একসঙ্গে দেশ চালানো লাগতে পারে। মানে এখন কেন জামাতের এই প্রয়োজনীয়তাটা এত বেশি বাড়লো? আমি সত্যি তারেক রহমান অনেক আগ থেকেই জাতীয় সরকারের কথা বলে আসছিলেন নির্বাচনের পর, কিন্তু সম্প্রতি আমরা দেখি জামাতের আমির জাতীয় সরকার বা একসাথে দেশ চালানোর কথা বলছেন, আজকেও তিনি সকালে বলছেন। তিনি এখন হঠাৎ করে কেন জাতীয় সরকারের তার প্রয়োজন মনে হলো? জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। আমি আসি তার আগে রনিবার একটা বিষয় নিয়ে আসি। একটু আগে রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না, মানে না মিথ্যাকে নিতে পারছি না, সরি ফর আমি আসি মিথ্যার প্রতিবাদ করেছি, আমি আসি ন্যারেটিভ তৈরি করব, আমি আবার প্রতিবাদ করব। নোট অফ ডিসেন্ট যখন সবাই দিলে জামাত দিলে সমস্যা, আমি শেষ করি। আপনার কথা আমি ইন্টারফেয়ার করি নাই, মিথ্যা বললে আমি ইন্টারফেয়ার করব। না না, আপনি আপনার সময় আপনি কথা বলবেন, আপনার সময় কথা বলবেন, এটাই কোনো স্বাধীনতা। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, সন্ত্রাস করার স্বাধীনতা থাকে না না, এটা সন্ত্রাস বলেন। আপনি আমাকে কথা বলতে সুযোগ দিবেন না, এটা সন্ত্রাস। মিথ্যা বলতে সুযোগ দিবেন না। আমি আসি, দেখেন উনি এই জামাত নোট অফ ডিসেন্ট, জামাত নোট অফ অবশ্যই করবেন, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা খুব খারাপ লাগছে। কিন্তু বিএনপি তে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা কোনো খারাপ লাগছে না। আমাদের এলাকায় একটা কথা বলে, আমার এই জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে, অন্যের কথা শুনলে তখন খারাপ লাগে। দেখেন আজকে এই যে রনি ভাইরা, আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? এই যে সুশীলরা যে তাকে তেলামি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে। সাংবাদিক মানে কি? সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিককে মানে আয়না স্বরূপ, সংবাদদাতাকে আয়না স্বরূপ বলা হয়। আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মুমিন আয়না স্বরূপ। আয়নাতে আপনি কি দেখবেন? আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে, সেই দাগগুলো দেখবেন। আয়নাতে আপনি সেটা দেখবেন। আজকে সাংবাদিকরা আপনি দেখেন, এই রনি ভাই যে এই সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন, উদ্বোধনী বক্তব্য উনি দিয়েছেন, 7 মিনিট কথা বলেছেন, আমি পুরো বক্তব্যটা ওনার শুনেছি। ওনাকে ওখানে গিয়েছে, আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারেক রহমানের ভুলগুলো ধরিয়ে দিতেন,
যে তারেক রহমানকে বলতেন যে আজকে আপনার 7,000-এর উপরে আপনি চাঁদাবাজদেরকে আপনি বহিষ্কার করেছেন, আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনি নিজেদের কোন দলে 70 থেকে 80 জন মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনার ছাত্র দলে যে এই যে বিভিন্ন ছাত্র সংসদগুলোতে আপনার যে তার ভরাডুবি, এই ভরাডুবি কেন হচ্ছে? কারণ রনিবের যে বয়সে, আমার যে বয়স, এই বয়সের প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতিগুলো ছাত্র দলের, এই সভাপতিগুলো সেম বয়সের, অথচ তারা এখনো ছাত্রদলের সভাপতি, আর আমরা আজকে পেশা আসছি 10-12 বছর। আমার খুব ভালো লাগতো রনি ভাই যদি সেদিন ধরে ধরে ভুলগুলো ধরিয়ে দিতেন, কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেটা করলেন না। আপনি 7টা মিনিট নিজের মতো করে 7টা মিনিট বক্তব্য দিলেন, সেটাকে দর্পণ বলে না, সেটাকে সংবাদপত্রের দর্পণ বলে না। এই রনি ভাই ওই দিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, উনি পরে বলছেন কেন ওই দিন কেন প্রকাশ করেন না তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? আপনি সুশীল কেন সাজলেন? আপনাকে অবশ্যই বলতাম আমি বিএনপিকে ওন করি, আমি বিএনপি ন্যারেটিভকে ওন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে ওন করেন সেটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু আপনি সেটা প্রকাশ্যে বলছেন না। আপনি বলছেন আমি সুশীল, আবার আপনি জামাত করেন, আপনি প্রকাশ্যে বলছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত করছেন, শিবির করছেন, এটা বলছেন। সমস্যা এখানে আপনি সুশীল একদিকে ছাড়ছেন, আবার যখন বিএনপি ন্যারেটিভ গ্রহণ করছেন আবার আপনি বলছেন আপনি এটা ওন করছেন, এটা তো সমস্যা। আমরা ছিলাম জাতীয় সরকার। দেখেন আমি ইউনিটি গভর্নমেন্টের কথা কেন আসি, ইউনিটি গভর্নমেন্টের প্রথম 20 সেকেন্ডে বলবেন। ইউনিটি গভর্নমেন্টের প্রথম কথাই কিন্তু 32 দফায় তারেক রহমান লন্ডনে থেকে বলেছেন যে আমরা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে চাই। যখন আপনার ভালো সময় ছিল না তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন, যখন আপনার সুসময় আসছে তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলবেন না। তার মানে জামাত যেটা বলছে এটা তারেক রহমান আগেই বলেছেন ইউনিটি গভর্নমেন্টের কথা। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? আমরা জোটবদ্ধ এই জাতীয় পার্টির মতো সরকার না, জাতীয় পার্টিকে আমি 10-12টা সিট দিলাম, তাদেরকে আমি বিরোধী দল বানাবো, এটা ইউনিটি গভর্নমেন্ট। ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না, যে বিরোধী দলকে আমি মানুষে মনে করি না, সেটা না করে একসাথে 5টা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ এই সংস্কারগুলো এগিয়ে নাও, এটা হচ্ছে ইউনিটি গভর্নমেন্ট ছিল। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমি রেসপন্স করি, উনি প্রত্যেকটা বিষয় সত্য বলে নাই, মিথ্যাও বলে নাই, যেটা বলছে এটা হলো পলিটিক্যাল ট্রুথ, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। যেমন এই প্রোগ্রামটা ছিল সাংবাদিকদের সাথে মত বিনিময়, সংবাদপত্র বিষয়ক। আমি আমার 7 মিনিটের বক্তব্যে এখানে 111 থেকে শুরু করে বক্তব্যটা মিডিয়াতে আছে, আপনারা শুনবেন এবং ওনার কথাও শুনবেন, মিথ্যাচারটা আপনারা যাচাই করবেন, দর্শকদের আমি অনুরোধ করছি। মিডিয়া ফ্যাসিবাদী ভূমিকা পালন করার বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমি বর্ণনা করেছি। মিডিয়ার যে চরিত্র হননের কালচারটা ওই সময় থেকে শুরু হয়েছিল এবং যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে ফটোকাট সাংবাদিকতা নামে মহামারী আকারে শুরু হয়েছে এবং যেটা আমাকে নিয়েও করা হচ্ছে, ওনার দলের লোকজন করছে, সেটা করা হচ্ছে। এবং আমি মেইনস্ট্রিম মিডিয়া করছেন আপনি, এবার মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়া আছে, অনেক নামে পত্রিকা আছে। ফলে উনি যেটা বলতেছে তারেক রহমানের, আমি পুরো বক্তৃতা তারেক রহমানের নামও নেইনি, কোনো তেলবাজি ছিল না, কোনো প্রশংসা ছিল না, ছিল আমি ওনাকে আহ্বান জানিয়েছি যে আমি তারেক রহমান বা বিএনপিকে আহ্বান জানিয়ে, আমি বলেছি যারা নির্বাচিত হবেন আপনারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন। জি জি, আমার কথা হইলো দল যার যার রাষ্ট্রসভার, এটা আমি সবসময় বলি, কিন্তু ওনাদের কথা হইলো নো, নিরপেক্ষভাবে শুধু শিবিরকে জামাতকে সার্ভ করতে হবে, অন্য দল করা যাবে না। দেখেন একটা কথা বলি, বাম এবং আওয়ামী আমলের একটা কমন ন্যারেটিভ ছিল, একটা লোক জ্ঞানী, শিল্প সাহিত্য চর্চা করে, বইটি পড়ে সে বিএনপি করে। বিএনপি করা কালচারালি একটা নিচু জাতের ব্যাপার, একটা এন্টি ব্রাহ্মণিক ব্যাপার আর কি, আপনি জাতে উঠতে পারবেন না। সেই নোশনটাই ওনারা চালু করতেছে। হ্যাঁ, আপনি বিএনপি করেন প্রকাশ্যে বলেন, আর এবার প্রকাশ্যে আবার গোপন হওয়ার কি আছে? আমি বাংলাদেশ পন্থার রাজনীতি এখানে বিকশিত করি। 2 দিন আগে আমাকে জামাত বলা হয়েছে, 3 দিন আগে আমাকে এনসিপি বলা হচ্ছে, এখন আমাকে বিএনপি বলা হচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এখানে একটা গণতান্ত্রিক মূল্যবোধ ধারার একটা কালেকটিভ প্লুরাল এবং টলারেন্সের একটা রাজনীতির কথা আমি বলি, কিন্তু এই রাজনীতিটাকে আপনার একটা ন্যারেটিভ, ফেক ন্যারেটিভের মধ্যে, যেমন মিথ্যাচার তৈরি না করাই ভালো। না, এই যে উনি যেটা বললো যে তারেক রহমানের সামনে গিয়ে আপনি একটা মিডিয়ার প্রোগ্রাম শেষ করি, একটা মিডিয়ার প্রোগ্রাম যেখানে আমি অন দ্য পয়েন্টে আমাকে সুযোগ দিবেন। না, 5 সেকেন্ড বল, 5 সেকেন্ড আমি শেষ করে বলবো না, তাহলে আর আমি শেষ করি। মাসুদ ভাই, এই যে বিএনপি জামাতের লড়াই আমরা দেখছি, এই লড়াই কি নির্বাচন পর্যন্ত টানতে হবে? এটা পুরো থামবে কি মনে হয়? মিথ্যার উপর দাঁড়ায় কোনো রাজনীতি একদম ছোট করে শেষ করবেন, থামবে না, তাহলে কি হবে নির্বাচন আগামী? চলবে এরকম হোক। ফলাফল কি? আমরা আবার সেই আজকে যেটি বলা হয়েছে, আজকে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার একটি ব্রিফিং করে বলেছে কেরামতির 3 নির্বাচন ছিল, 14, 18, 24। সেই কেরামতির নির্বাচনে এই সংঘাত সংশয় এক জিনিস আর এই হাউকাও এক জিনিস। হাউকাও তর্ক তো এটা তো চলতেই পারে, সমস্যা কি? এই যে যদি তর্ক করতেছে আমি তো এনজয় করতেছি, কারণ তর্ক করলে কি হয়, অনেক সত্য বেরিয়ে যায়। রাইট, ভালো তো এটা।
আপনার এই দর্শকরা সবাই এনজয় করতেছে কিন্তু দর্শকরা বুঝবে যারা তথ্য ঘটনা জানে এর ভালো একটা সরকার আসবে নিশ্চয়ই এতে তর্ক তর্ক সরকার ভালো আসবে কি মন্দ আসবে সরকার আসার পরে বোঝা যাবে। জি 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 আপনাদের আগে তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করি যে তর্ক হোক, ইতিবাচক তর্ক হোক, ইতিবাচক কয়েকটা প্রতিযোগিতা আমাকে হোক, সুযোগ দিলেন না। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে একটি বাংলাদেশ আত্মপক্ষ সুন্দর সমর্থন পাইনি পথে আমি। এগিয়ে যাক। 24-এর যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশে এগিয়ে যাক, সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি।